হ্যালো, আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবকিছু দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার, তারপর সাউন্ড ঠিক আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা ক্লাসে একটু জানাবেন। আমি একটু ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। রাইট, জি একটু লোডশেডিং হয়েছিল, ঠিক আছে। আজকে খুলনায় কিনা জানি না, সারা বাংলাদেশে সম্ভবত একটু আগে নিউজে দেখলাম আবহাওয়া সংবাদে আগামী 5 দিন ভারী বর্ষণ হবার একটা পসিবিলিটিস আবহাওয়া বলছে, আল্লাহ যদি চাই হবে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে মানে আমাদের অ্যাকাউন্টিং পরীক্ষার সময় ভারী বর্ষণ হওয়া লাগলো, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ভারী বর্ষণ হওয়ার কারণে বৃষ্টি হইলে তোমরা তো জানো একটু লোডশেডিং এর প্রবলেম হয়, সেইটাই জাস্ট হয়েছে খুলনাতে। তোমরা তো জানো লোডশেডিং প্রচুর পরিমাণে কিছুদিন আগে হয়েছে, তার ধারাবাহিকতায় এখন এই বৃষ্টির সময় হচ্ছে। সো এটা একটু মেনে নিতে হবে, কেমন? আই হোপ তোমরা এটা একটু সমন্বয় করে নিবে, কেমন? তো আসো আমরা হচ্ছে আমাদের যেখানে ছিলাম সেখানে চলে যাই, কেমন? তো দেখো একটু খেয়াল করো, এই যে আমরা রেওয়া মিলটা করছিলাম, এই রেওয়া মিলে জাস্ট আমরা দেখো অঙ্কের ভিতরে একটু এই যে ক্রয়টা একটু বাদ দিতে হবে। যে ক্রয়টা আমরা ভুলে নিয়ে ফেলছিলাম, এটা একটু বাদ দিয়ে দিতে হবে। ক্রয় কত টাকা? 50,000 টাকা। এটা ভুলে আমরা নিয়ে ফেলছিলাম, কারণ ক্রয় আসবে না। সমন্বিত ক্রয় যদি থাকে তার ভিতরে আর ক্রয় আসে না, কেমন? এই জন্য এই ক্রয়টা আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের যারা যে ফ্রেন্ডরা এখনো এই ক্লাসটা করছে না, এই ঐতিহাসিক হিসাব বিজ্ঞান ম্যারাথন ক্লাস, এটা যারা করছে না তাদের একটু প্লিজ মেনশন দিয়ে বলো, বা তাদের কানের নিচে একটা ছোট্ট করে আলতো করে একটা ভালোবাসা দিয়ে ওদের ক্লাসে নিয়ে আসো, একটু মেনশন করে দাও। বলো যে তুমি এই ক্লাস মিস করো না, তোমাদের এই ক্লাসটা রেডি করতে, তোমাদের এই কোশ্চেন, এই যে স্লাইডগুলো, এগুলো রেডি করতে কি পরিমাণ রিসার্চ করা লাগছে আমি জানি, ঠিক আছে। এবং এইটা সব বোর্ডের জন্য আমি রিসার্চ করে সেইভাবে বানাইছি। তুমি এইটা কমপ্লিট করো, পরীক্ষার হলে যাও, এইচএসসি পরীক্ষা গেলে তুমি টের পাবা যে আমি তোমাদের কিভাবে কতটুকু হেল্প করছি। এই যা যা বলে দিচ্ছি প্রত্যেকটা আসবে, প্রত্যেকটা টপিক আসবে, আর আমি বেসিক সহ বুঝাই দিচ্ছি, ঠিক আছে। এমসিকিউ সলভ করে দিচ্ছি, আরো এমসিকিউর ম্যারাথন ক্লাস আরো আমি সামনে আনতেছি। সো স্টে টিউন, কেমন? একটু ধৈর্য দান করো, ক্লাস করো, কেমন? আচ্ছা, সো এবার আমরা যোগ বিয়োগ যদি করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব, কেমন? আচ্ছা, এবার একটু আসি, আমরা একটু ক্রেডিট সাইডটা যোগ দিই। ক্রেডিট সাইডটা যোগ দিয়ে কত বের হয়েছিল? ক্রেডিট সাইড যোগ দিয়ে বের হয়েছিল হচ্ছিল আমাদের 3,15,000। এবার আমরা একটু ডেবিট সাইডটা যোগ দিব, ঠিক আছে। রেওয়া মিলের এই ডেবিট সাইডটা যোগ দেবো। কি কি আছে? 5,000 প্লাস 10,000 প্লাস 5,000 প্লাস 43,000 প্লাস 25,000 প্লাস 1 লক্ষ প্লাস 7,000 15,000 25,000 60,000 2,95,000। কত হয়? 2,95,000, ঠিক আছে। তো ডেবিট সাইডে আসবে হচ্ছে হলো 2,95,000, অলরাইট। আচ্ছা, এটা আমরা একটু টিচিং মোডে দিয়ে দেই, আল্লাহ, ঠিক আছে। 2,95,000। তাহলে দেখো ডেবিট সাইডে আসছে 2,95,000, ক্রেডিট সাইডে আছে 3,15,000, তার মানে দুই পাশ মেলেনি।
এখন দুই পাশ যদি না মেলে তখন আমার কি করতে হবে, দুই পাশের যে পার্থক্যটা সেটা বের করতে হবে। তার মানে কম আসছে ডেবিট সাইডে, তার মানে ডেবিট সাইডে অনিশ্চিত হিসাব, যে সাইডে কম আসে সেই সাইডে অনিশ্চিত হিসাব। এখন বেশি আসছে কোন সাইডে, ক্রেডিট সাইডে, কত টাকা, 3,15,000। এবার আমরা দুই সাইডে 3,15,000 লিখে দিব, কেমন? $3,15,000 দুই পাশেই লিখে দিব। যেটা বড় থাকবে সেটা আমরা দুই পাশে লিখে দেবো, কারণ অ্যাকাউন্টিং এ ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ সবসময় সমান করতে হয়। এই ডেবিট পাশে যে টাকা হবে ক্রেডিট পাশেও সেই একই টাকাই হইতে হবে, এটাই অ্যাকাউন্টিং এর নিয়ম, কেমন? আচ্ছা, এবার এই 3,15,000 থেকে আমি যদি এইটা একটু বিয়োগ করি, 3,15,000 বিয়োগ 2,95,000 বিয়োগ করলে পাবো হচ্ছে 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। তার মানে এই ডেবিট সাইডে এই 20,000 টাকা হলো আমাদের কি, ডেবিট সাইডে এই 20,000 টাকা হলো আমাদের অনিশ্চিত হিসাব। এটা 18 নাম্বার দিব, 17 পরে 18, অনিশ্চিত হিসাব, সাসপেন্স অ্যাকাউন্ট। আর তোমরা মনে রাখবা এই এমসিকিউতে কিন্তু আসে অনেক অনিশ্চিত হিসাব কি হিসাব, এটা একটা অস্থায়ী হিসাব, মনে রাখবা। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, মনে রাখবা। অনিশ্চিত হিসাব কি একটা অস্থায়ী হিসাব। এটা কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এটা মনে রাখো কিন্তু, ঠিক আছে? অনিশ্চিত হিসাবকে কি বলা হয়? অস্থায়ী হিসাব, ঠিক আছে? এইভাবে দুই পক্ষ আমরা সমান করে দিব, কেমন? অলরাইট। আচ্ছা, কথা আগে পিছে হচ্ছে, ঠিক আছে? কথা আগে পিছে হচ্ছে বলতে, আচ্ছা কথা কি আগে পিছে হচ্ছে? দেখো তুমি একটু লাইভ ভিডিও থাকতো চন্দন। কিন্তু আসে অনেক অনিশ্চিত হিসাব কি হিসাব, এটা একটা অস্থায়ী হিসাব, মনে রাখবা। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, মনে রাখবা। ঠিকই তো আছে। এই কথা কি আগে পিছে হচ্ছে, এটা জানো তো? দেখো তো মুখের সঙ্গে মিলতেছে কিনা। মিলতেছে? আমার কাছে দাও, মিলতেছে না? অনিশ্চিত হিসাব এক মাসের বাইরের লেনদেন আসবে না। হ্যাঁ, 20,000 টাকা অনিশ্চিত হিসাব। এবার আমাদের উত্তর মিলছে কিনা এবার আমরা একটু দেখি। এই যে অনিশ্চিত হিসাব হচ্ছে হলো, অনিশ্চিত হিসাব হলো 20,000 টাকা। এই যে উত্তর মিলে গেছে, অনিশ্চিত হিসাব হলো 20,000 টাকা। অলরাইট, আমি আর সানগ্লাস পরলাম না। এবার গদাগে আসি, কি বলছে দেখো। জনাব আহমেদ মুসার চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য, এইটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। মূলধন মুনাফা জাতীয় লেনদেন ওটাও আসতে পারে, তবে এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ নির্ণয় করা। তো চলো আমরা চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ নির্ণয় করি। আচ্ছা, এটা আর কমিক রং লাগে না আসলে, জাস্ট দুইটা টাকার ঘর হলেই হবে। আচ্ছা, চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ না পার্থক্য নির্ণয় করতে বলছে, একটু ভালো মতন দেখো তো কোশ্চেনটা। এই যে এই দেখো, এখানে কিন্তু বলছে পার্থক্য নির্ণয় করতে হবে। তার মানে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করতে হবে। পার্থক্য মানে বিয়োগ, পার্থক্য মানে কি? বিয়োগ। তার মানে চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য। আর যদি পরিমাণ বলতো তাহলে চলতি সম্পদ চলতি দায় শুধু বের করলেই হয়ে যেত। এখন যেহেতু পার্থক্য বলছে সেহেতু চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আসে চলতি সম্পদ। এখানে লিখে নিবে চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য নির্ণয়, ঠিক আছে? এখন খেয়াল করো, চলতি সম্পত্তি অঙ্কের ভিতরে কি কি চলতি সম্পত্তি আছে আগে এগুলো খুঁজতে হবে, সুন্দর মতন করে খুঁজতে হবে কি কি চলতি সম্পত্তি আছে। তো অঙ্কের ভিতরে যদি একটু খেয়াল করি, প্রথমে আছে হচ্ছে হলো সমাপনী মজুত পণ্য, একটা চলতি সম্পত্তি আমরা জানি। একটু আগে চলতি সম্পত্তি চলতি দায়ের কিন্তু একটা লিস্ট দেখাইছি তোমাদের। এই যে চলতি সম্পদ চলতি দায়, যে স্ক্রিনশট করে নাও। এই চলতি সম্পদ এইগুলো, আর এইগুলো হলো চলতি দায়। এর বাইরে একটা অক্ষর শেখা লাগবে না, ঠিক আছে? এখন এই যে এর মধ্যে এই যে আছে সমাপনী মজুত পণ্য, এই জন্য আমরা নিছি সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্য আছে কত টাকা? 10,000 টাকা। তাহলে প্রথমে চলো আমরা নিয়ে ফেলি সমাপনী মজুত পণ্য 10,000 টাকা।
আচ্ছা, সম্পত্তি আর কি আছে? নগদ তহবিল, একটা চলতি সম্পত্তি নগদ তহবিল কত টাকা? 5,000 টাকা। তাহলে লিখবো নগদ তহবিল। এই পাশে আর কোনো চলতি সম্পত্তি নেই। এই পাশে দেখি প্রাপ্য হিসাব, মানে কি দেনাদার, একটা চলতি সম্পত্তি। প্রাপ্য হিসাব কত টাকা? 43,000 টাকা। এরপরে যদি অঙ্কের ভিতরে যন্ত্রপাতি একটা স্থায়ী সম্পত্তি আসবে না, ভূমি একটা স্থায়ী সম্পত্তি আসবে না, অগ্রিম ভাড়া মানে খরচের অগ্রিম আমরা জানি একটা চলতি সম্পত্তি। কত টাকা অগ্রিম ভাড়া? 7,000 টাকা। অগ্রিম ভাড়া, উপভাড়া একটা আয় আসবে না, বেতন একটা খরচ আসবে না, অফিস সরঞ্জাম স্থায়ী সম্পদ আসবে না, মূলধন মালিকানা সত্ত্ব আসবে না। তাহলে চলতি সম্পত্তি আমরা পেয়ে গেলাম। তোমরা একটু দেখো তো আর কোনো চলতি সম্পত্তি বাদ আছে কিনা, আমি তো দেখতেছি না। ঠিক আছে, তো আমরা এবার একটু যোগ দিতে পারি। আচ্ছা, $65,000। এবার যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখানে লিখবো বাদ সরি চলতি দায়। এখন অঙ্কের ভিতর আমরা দেখব কি কি চলতি দায় আছে। ঠিক আছে, অঙ্কের ভিতর দেখি কি কি চলতি দায় আছে। প্রদেয় হিসাব একটা চলতি দায়। প্রদেয় হিসাব কত টাকা? 50,000 টাকা। তাহলে প্রথমে লিখে ফেলি প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে পাওনাদার। পাওনাদার একটা কি দায়? চলতি দায়। কত টাকা ছিল? 50,000। ব্যাংক জমাতিরিক্ত একটা চলতি দায়। কত টাকা? 10,000 টাকা। ব্যাংক জমা হচ্ছে চলতি সম্পদ, আর ব্যাংক জমাতিরিক্ত হলো চলতি দায়। ঠিক আছে, তাহলে ব্যাংক জমাতিরিক্ত কত টাকা? ব্যাংক জমাতিরিক্ত হলো 10,000 টাকা। এটা একটা চলতি দায় গেল। বন্ধকি ঋণ, এটা হলো আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায়। কুঋণ হলো ব্যয়, সমপরিমাণ চলতি সম্পদ। এই যে আর কিছুই নাই এইখানে। ঠিক আছে, তাহলে এবার আমরা যোগ বিয়োগ করতে পারি। কেমন? অলরাইট, তো যদি এই দুটা যোগ দেই তাহলে কত হয়? 50 আর 10 হচ্ছে হলো 60,000 টাকা। তাহলে 65,000 থেকে 60,000 আমরা যদি বিয়োগ করি তাহলে হয় কত? 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকা আমাদের বিয়োগ দিয়ে দিতে হবে, কারণ কি আমাদের অঙ্কে পার্থক্য নির্ণয় করতে বসে। কি নির্ণয় করতে বসে? এই যে পার্থক্য। এই যে প্রশ্ন একটু খেয়াল করতে হবে যে এখানে কিন্তু আমাদের এই যে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করতে বসে। পার্থক্য নির্ণয় করলে বিয়োগ করে দেখাইতে হবে। আর উত্তর হচ্ছে হলো 5,000 টাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমাদের উত্তর মিলে গেছে 5,000 টাকা। কেমন? আচ্ছা, চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে দেখো গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা একটু সমাধান করব। কেমন? একটু খেয়াল করো। দেখো এখানে কি বলছে, রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য কি? যশোর বোর্ড 2024 সালে প্রশ্নটা আসছে। রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য কি? খতিয়ান হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। খতিয়ান হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। কারণ আমরা ওই যে প্রথমেই কিন্তু পড়ছি, যে ইনফরমেশন গুলো পড়াইছিলাম ওইখানে কিন্তু এখানে ওইটা আলোচনা করে দিছিলাম। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তার মানে সঠিক উত্তর হচ্ছে খ। এই যে সঠিক উত্তর খ। এরপরে আসি, কোনটি রেওয়া মিলের ডেবিট দিকে বসে? ডেবিট দিকে বসে হচ্ছে হলো পাওনাদার বাট্টা সঞ্চিতি। এটা সিলেট বোর্ড 2023 সালে কোশ্চেন। আমরা জানি পাওনাদার বাট্টা সঞ্চিতি রেওয়া মিলের ডেবিট দিকে বসে। এছাড়া সকল সঞ্চিতি রেওয়া মিলে ক্রেডিট দিকে বসে। তাহলে একটু কমেন্টে বলো এই দেনাদার বাট্টা সঞ্চিতি কোন দিকে বসবে? সঠিক উত্তর ঘ। ক্রয় খতিয়ানের জের, এটা বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। ক্রয় খতিয়ানের জের এটার মানে কি? আমি তোমাদের পাওনাদারের অনেকগুলো নাম লিখে দিছিলাম। এই হচ্ছে হলো
পদেয় হিসাব, ক্রয় খতিয়ানের জের হলো পদেয় হিসাব, আর বিক্রয় খতিয়ানের জের হলো দেনাদার হিসাব। কেমন? আচ্ছা, কখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? দেখো হিউজ পরিমাণ বোর্ডে আসছে। কখন সমাপনী মজুত পণ্য, কখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যখন অঙ্কের ভিতরে সমন্বিত ক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় থাকে। যদি অঙ্কে সমন্বিত ক্রয় রেওয়া মিলে অন্তর্ভুক্ত না হয়, অন্তর্ভুক্ত হইলে তো হবে, তার মানে যদি রেওয়া মিলে বিকৃত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হয়, যে ক সঠিক উত্তর, যদি রেওয়া মিলে বিকৃত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হয়। রেওয়া মিলে যদি বিকৃত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হয় তখনই আমরা সমাপনী মজুত পণ্য নেই। এছাড়া আমরা সাধারণত রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত করি। হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে যে ভুল সংঘটিত হয়, যশোর বোর্ড 24, রাজশাহী বোর্ড 19 সালের কোশ্চেন, তাকে কি বলে? রেওয়া মিলের সঠিক জ্ঞানের অভাবে, ভালো মতন বুঝবা, সঠিক জ্ঞানের অভাবে, সঠিক জ্ঞানের অভাবে যে ভুল হয় তাকে কি ভুল বলে? তাকে বলা হয় নীতিগত ভুল। আমরা সবাই জানি, ঠিক আছে? আর নীতিগত ভুল কোনটা এটাও জানো তোমরা, সেটা হচ্ছে হলো মুনাফা জাতীয় লেনদেনকে, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন বলা, কিংবা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন বলা। মানে একদম সোজা, মুনাফাকে মূলধন জাতীয় আর মূলধনকে মুনাফা জাতীয় বলা, এটাই হলো আমাদের নীতিগত ভুল। আর এই ভুলটা কখন হয়? যখন হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানটা একটা মানুষের থাকে না। সঠিক উত্তর গ। এই তো তোমরা পারতেছো। এরপর নেক্সট কোশ্চেনে আমরা যাই। পুরাতন আসবাবপত্র বিক্রয়, খেয়াল করো, পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো আসবাবপত্র হিসাবে ক্রেডিট করা হয়েছে। দেখো পুরাতন আসবাবপত্র বিক্রয় এর জাবেদা কি হবে? পুরাতন আসবাবপত্র বিক্রয় করলে হবে চলো নগদ টাকা আসতেছে, যেহেতু নগদান হিসাব ডেবিট, আর যেহেতু আসবাবপত্র বিক্রি করতেছে স্থায়ী সম্পদকে অলওয়েজ স্থায়ী সম্পত্তি নামেই লিখতে হয়, সো আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। এইটা হবে সঠিক জাবেদা। এখন যদি আসবাবপত্র এখানে ক্রেডিট হবার কথা, কারণ আসবাবপত্র ক্রেডিট না করে এরা ভুলে কি করছে? বিক্রয় হিসাবে ক্রেডিট করছে। কোন হিসাবে ক্রেডিট করছে? বিক্রয় হিসাবে ক্রেডিট করছে। বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হলো। তাহলে এটা কোন ধরনের ভুল বা কোন ধরনের ভুল সংগঠিত হয়েছে? এটা অবশ্যই নীতিগত ভুল। এটা অবশ্যই কিগত ভুল? নীতিগত ভুল। কেন নীতিগত ভুল? কারণ দেখো এইখানে নগদ টাকা আমার আসছে, তার মানে এটা আমার সম্পত্তি বৃদ্ধি পাইছে, এটা হলো আমার কাছে নগদ টাকা আসছে। আর এই যে আসবাবপত্র চলে গেল, এটা আমার সম্পত্তি বৃদ্ধি পাইল, হ্রাস পাইল, যেহেতু আসবাবপত্র বিক্রি করছে। এখন এখানে কিন্তু আসবাবপত্র বিক্রয় এটা কিন্তু একটা মূলধন জাতীয় আয়, কারণ এটা অনিয়মিত, কিন্তু বিক্রয় কিন্তু আমাদের জন্য মুনাফা জাতীয় আয়। এটা কি আয়? মুনাফা জাতীয় আয়। তার মানে কি হইলো? একটা এই আসবাবপত্র বিক্রয় এটা হলো মূলধন জাতীয় আয়, ঠিক আছে? মূলধন জাতীয়, তার মানে একটা মূলধন জাতীয়, কারণ আসবাবপত্র আমরা নিয়মিত বিক্রি করি না। আর বিক্রয় মানে কি? পণ্য বিক্রয়, এটা আমাদের জন্য নিয়মিত। তাহলে একটা মূলধন জাতীয় লেনদেনকে আমি কি করলাম? মুনাফা জাতীয় লেনদেনে লিখলাম। সুতরাং এটাই হলো নীতিগত ভুল। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট হলো সপ্তম অধ্যায় কার্যপত্র। দেখো এই কার্যপত্রটা একটা ঐচ্ছিক ধাপ। তোমরা অনেকেই বুঝতে পারো না যে কার্যপত্র থেকে কয়টা প্রশ্ন আসবে বা কয়টা প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, এটা তোমরা অনেকেই বুঝো না। এই কার্যপত্র থেকে প্রশ্ন আসবে একটা। কয়টা আসবে বলো? একটা প্রশ্ন আসবে। আগে এই জিনিসটা তোমরা ভালো মতন মাথায় নিয়ে নাও। কার্যপত্র থেকে প্রশ্ন আসবে কয়টি? একটি। এখন তুমি কার্যপত্র এমন করা করছো, হ্যাঁ মনে করো তুমি মনে করছো 2-3টা আসবে, কিন্তু বাবা কার্যপত্র থেকে প্রশ্ন আসবে কয়টা? একটা। সো আগে এইটা আগে ক্লিয়ার হও। এইটাই সবচেয়ে বড় সাজেশন যে তুমি বুঝতে পারতেছো যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে। এই কার্যপত্রের অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়, সপ্তম অধ্যায়, তোমাদের বইয়ের সপ্তমতম অধ্যায়, খুবই সহজ একটা অধ্যায়। জাস্ট খালি এই অধ্যায়টা পারতে গেলে তোমাকে দুইটা জিনিস পারতে হবে। এক নম্বর হচ্ছে সমন্বয় জাবেদা পারতে হবে, আর এই সমন্বয় জাবেদা তো তোমার আর্থিক বিবরণী করতে গেলেও পারতে হবে। সো সমন্বয় জাবেদা পারার কোনো না পারার বিকল্প নাই। এই সমন্বয় জাবেদার একটা সাজেশন আছে, আমি তোমাদের মাত্র 12টা সমন্বয় জাবেদা করাবো এই একটু পরে, একটা সাজেশন দিয়ে দিচ্ছি। 12টা সমন্বয় জাবেদা পারলে কার্যপত্র হয়ে যাবে এবং আর্থিক বিবরণী তো ইনশাল্লাহ তুমি অনেক বেশি বেনিফিটেড হবা। আর 2 নাম্বার হচ্ছে হলো হিসাব চিনতে হবে। কি? হিসাব চিনতে হবে। হিসাব মানে কি? ওই যে আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব 5 প্রকার তোমরা জানো না? আয় ব্যয় মূলধন, আয় ব্যয় মালিকানা সত্ত্ব সম্পদ দায়, এইগুলো। তো তোমার 1 নম্বর সমন্বয় জাবেদা যদি পারো আর ওই হিসাবগুলো যদি চিনতে পারো কোনটা কোন হিসাব, তাহলে তুমি 100% এই কার্যপত্র থেকে 10 নাম্বার তুলতে পারবা। এখানে প্রশ্ন সহজই হয়, কার্যপত্রে একদম সহজ হয়। আমি তোমাদের একটা টানা রিভাইজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে ক দাগের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আসবে তোমাদের পরীক্ষায়, দেখো ক দাগের জন্য মোট সেবা আয়ের পরিমাণ, এটা ক দাগে আসবে?
সেবা আয়ের পরিমাণ, মোট সেবা আয়ের পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, বকেয়া ভাড়ার পরিমাণ নির্ণয় করা আসতে পারে, এগুলো সব সমন্বয় জাবেদা পারলে তুমি এগুলো এমনিই পারবা। ভাড়া ও বিমা খরচ নির্ণয় করা আসতে পারে, এগুলো সমন্বয় জাবেদা পারলেই পারা যায়। আমি তোমাদের একটু পরে প্র্যাকটিস করে দেখাই দিচ্ছি। খ দাগে হয় সমন্বয় জাবেদা আসবে, তা না হলে বিপরীত দাখিলা আসবে। হ্যাঁ, বিপরীত দাখিলা। আর গ দাগে আসবে হচ্ছে কার্যপত্র প্রস্তুত করো, এবং কার্যপত্রের ভিতর কোনটা আসবে? 10 কলাম বিশিষ্ট কার্যপত্র আসবে। অলরাইট, 10 কলাম বিশিষ্ট কার্যপত্র, এইটাই বেশি আসে। কিন্তু এই 10 কলামের বাদে অল্টারে অনেক সময় কিন্তু তোমার 6 কলাম বা 8 কলামও চলে আসতে পারে। 12 কলাম আসে না, 6 কলাম বা 8 কলাম, ঠিক আছে। এটাও কিন্তু অনেক সময় চলে আসতে পারে। তো আমি অঙ্ক করানোর সময় এই বিষয়গুলো আলোচনা করে দিব। এবার আসো, এই যে আমরা যে সমন্বয় জাবেদা করবো, এই সমন্বয় জাবেদা করার তো একটা নিয়ম লাগবে, তাই না? একটা নিয়ম কানুন তো আছে। তো নিয়মটা কি? এই যে সিম্পল একটা নিয়ম, এগুলো কিন্তু তোমরা ছোটবেলার থেকে জানো। সেটা কি? এই যে দেখো, এই যে খেয়াল করো, সম্পত্তি আর খরচ, সম্পত্তি আর খরচ, আর একটা হলো আয় দায় মালিকানা সত্ত্ব। এই দুইটা জিনিসের ক্ষেত্রে একটা জিনিস সিম্পলি মনে রাখবা, সেটা হলো কি, যে সম্পত্তি আর খরচ যদি বৃদ্ধি পায় প্রতিষ্ঠানে তাহলে হবে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। আর আয় দায় মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায়, দেখছো কি লিখছে, আর আল্লাহ, এটা যদি বৃদ্ধি পায় তাহলে হবে হচ্ছে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে হচ্ছে ডেবিট। অলরাইট, এই যে একটু কারেকশন করে নিও। সম্পত্তি খরচ যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে হবে হচ্ছে ডেবিট। কেমন? আচ্ছা, খেয়াল করো, এটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। এটা তোমরা আগের থেকেই জানো, জাবেদা করতে গেলে এই একটা সূত্রই লাগে। আর এইখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমার সমন্বয় জাবেদা করতে গেলে কাজে লাগবে, সেটা হচ্ছে খরচের অগ্রিম। এটা হলো আমাদের জন্য কি? সম্পত্তি। খরচের বকেয়া, এটা আমাদের জন্য কি? দায়। আয়ের অগ্রিম, এটা আমাদের জন্য কি? দায়। এটা রেওয়ামিল করার সময় আমরা আলোচনা করছি। আর আয়ের বকেয়া, এটা আমাদের জন্য কি? সম্পত্তি। এটা হলো মানে তোমার কি বলে যে মানে সমন্বয় জাবেদা করার এইটা একদম মুখস্থ থাকতেই হবে। এটা হলো একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক সমন্বয় জাবেদার। সমন্বয় জাবেদা পারতে গেলে এই জিনিসটা পারতেই হবে, ঠিক আছে। এই যে বক্সটা, খরচের অগ্রিম সম্পদ, খরচের বকেয়া দায়, আয়ের বকেয়া দায়, আয়ের অগ্রিম দায়, আয়ের বকেয়া সম্পদ, ঠিক আছে। এই জিনিসটা একদম মুখস্থ রাখতেই হবে। আর এই আয়ের অগ্রিমের আরেকটা নাম হলো, এটা আরেকটা নাম হলো অনুপার্জিত আয়। কি? অনুপার্জিত আয়। অলরাইট, অনুপার্জিত আয়। এবার চলে যাই আমরা আমাদের নেক্সট টপিকে, সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। দেখো, এখানে আমরা কিছু সমন্বয় জাবেদা তোমাদের জন্য রাখছি রেডি করে, জাস্ট দুইটা। এই যে এই সমন্বয় জাবেদাগুলো পারলেই হয়ে যাবে। এটা একটু স্ক্রিনশট করে রাখো। এইটা হলো প্রথম স্লাইড, আর এটা হলো দ্বিতীয় স্লাইড। এই দুইটা স্লাইডে যে সমন্বয় জাবেদা আছে, এইটা করলেই ইনাফ। এরপর আমি তোমাদের অঙ্ক করাই দেখাই দেবো ইনশাল্লাহ। তো আসো দেখো, আমরা প্রথম সমন্বয় জাবেদাটার দিকে একটু খেয়াল করি। দেখো, প্রথম সমন্বয় জাবেদা, অলিখিত ক্রয় বা বিক্রয় হিসাবভুক্ত হয় না। এটার জাবেদা কি হবে? ক্রয় যদি হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর যদি বিক্রয় হয় তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। আর অলিখিত যদি লেখা থাকে তার মানে বুঝবা এটা হচ্ছে ধারে, এই লেনদেনটা কিছু হয়েছে, ধারে হয়েছে বা বাকিতে হয়েছে। তার ধারে ক্রয় করলে অবশ্যই কি প্রদেয় হিসাবের সৃষ্টি হবে ধারে ক্রয় করলে। আর যদি ধারে বিক্রয় হয় তাহলে হবে হচ্ছে দেনাদার। একটু ভুল লিখছি। আচ্ছা দেখো, অলিখিত ক্রয় বা বিক্রয়, যদি অলিখিত ক্রয় হয় সেক্ষেত্রে জাবেদা হবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আর অলিখিত যদি বিক্রয় হয় তখন হবে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মানে মোট কথা হচ্ছে অলিখিত বিক্রয়, অলিখিত ক্রয় বা অলিখিত বিক্রয়। অলিখিত মানে হচ্ছে ধারে বা বাকিতে, ধারে বা বাকিতে। কেমন? আচ্ছা দেখো তো, এই চন্দন দেখো তো এই কর্নারটা দেখা যাচ্ছে কিনা বোর্ডে? ওইটা না, ফোনে দেখো। আচ্ছা এবার দেখো 2 নাম্বার কি বলছে? আসবাবপত্র বা মেশিনের অবচয়। শোনো, অবচয়ের জাবেদা পৃথিবীতে একটাই, সেটা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। পৃথিবীতে শুধুমাত্র ভূমি ব্যতীত, জমি ব্যতীত, ঠিক আছে, পৃথিবীর সব কিছুর উপরে অবচয় ধার্য করা যায়। সেটা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। আর পুঞ্জীবিত অবচয়ে এখানে আমরা লিখছি মেশিন। যে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করবা, পুঞ্জীবিত অবচয় লিখে সেটা পাশে লিখে দিবা। কেমন? আচ্ছা, তো এটা হলো অবচয়ের জাবেদা। এরপরে কি? এরপরে দেখো, প্রদেয় নোটের সুদ বকেয়া আছে, যে কোনো সুদ, এটা যদি বকেয়া থাকে তখন কি লিখবা?
সুদ খরচ ডেবিট, বকেয়া সুদ হিসাব ক্রেডিট। কারণ সুদ আমাদের জন্য একটা ব্যয়। এখন সেটা যদি আমরা বকেয়া বাদাই, খরচের বকেয়া কি দায়, দায় বাড়লে কি হবে ক্রেডিট, আর সুদ খরচ ডেবিট। অলরাইট, এবার এই পাশে আসো। বেতন, বীমা, মজুরি যে কোনো অগ্রিম যদি প্রদান করা হয়, তাহলে ধরো যদি মনে করো বেতন অগ্রিম দেওয়া হয়, তাহলে লিখবা অগ্রিম বেতন ডেবিট আর বেতন খরচ ক্রেডিট। যদি বীমা দেওয়া হয় তাহলে কি লিখবা অগ্রিম বীমা ডেবিট, বীমা খরচ ক্রেডিট। যদি মজুরি অগ্রিম দেওয়া হয় কি লিখবা অগ্রিম মজুরি ডেবিট আর মজুরি খরচ ক্রেডিট। অলরাইট, এরপরেরটা দেখো, অগ্রিম ভাড়া বা মেয়াদের উত্তীর্ণ হয়েছে বা অতিক্রান্ত হয়েছে। উত্তীর্ণ হওয়া আর অতিক্রান্ত হওয়া মানে কি একই জিনিস, বা খরচ হয়ে যাওয়া। তো অগ্রিম ভাড়া যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে কি লিখবা ভাড়া খরচ ব্যয় বাড়তেছে, ভাড়া খরচ ডেবিট, আর অগ্রিম বীমা সম্পদ কমে যাচ্ছে। যেহেতু অগ্রিম বীমা খরচ হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের অগ্রিম বীমা কমে যাচ্ছে, সো অগ্রিম ভাড়া ক্রেডিট। এবার দেখো, এটা হলো বকেয়া, কি বকেয়া বেতন বা মজুরি। বকেয়া বেতন বা মজুরি যে কোনো খরচ, দেখো এখানে বেতন বা মজুরি বাদে যে কোনো খরচ থাকতে পারে, এটা যদি বকেয়া হয় কি হয়, আচ্ছা এখানে বানানটা হবে বকেয়া। সকল প্রকার খরচ, এই যে বকেয়া, যে কোনো প্রকার খরচের বকেয়া দায়, দায় বাড়লে কি হয় ক্রেডিট হয়। যেন আমরা বকেয়া বেতনকে ক্রেডিট, বেতন খরচকে ডেবিট করছি। যদি মজুরি বকেয়া হইতো তখন আমরা কি যাবে লিখতাম বকেয়া মজুরি ডেবিট, মজুরি খরচ হিসাব ডেবিট। অলরাইট, আচ্ছা পরের স্লাইডে চলে যাই। এখানে আর কয়েকটা আছে, তো দেখো বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন বছরের শেষে, ঠিক আছে, বছরের শেষে বিলম্বিত বিজ্ঞাপন যদি থাকে বা তখন আমরা কি করব, বিলম্বিত বিজ্ঞাপন একটা ভুয়া সম্পত্তি, সম্পত্তি বাড়লে আমরা ডেবিট করি, বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন খরচকে আমরা ক্রেডিট করব। অনুপার্জিত সেবায় যদি অর্জিত হয়, অনুপার্জিত সেবায় মানে কি, আমরা আগেও বলছি অনুপার্জিত সেবায় মানে অগ্রিম আয়, অগ্রিম আয়। অলরাইট, আচ্ছা এটা যদি বৃদ্ধি পায় তাহলে অনুপার্জিত সেবায় ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, সাপ্লাইজ একটা সম্পদ, এটা ব্যবহার হয়েছে, এর মানে হলো এটা খরচ হয়ে গেছে, কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তাহলে এটা যদি খরচ হয়ে যায় তাহলে সাপ্লাইজ খরচ ডেবিট, আর অব্যবহৃত সাপ্লাইজ হিসাব ক্রেডিট, বা অব্যবহৃত সাপ্লাইজ না লিখে তুমি যদি শুধু সাপ্লাইজ ক্রেডিট লেখো তাও হবে। অনাদায়ী পাওনা যদি ধার্য করা হয় তখন যাবেটা কি হবে, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ অনাদায়ী পাওনা অলওয়েজ প্রাপ্য হিসাবের উপর ধার্য করা হয়। ঠিক আছে, অলরাইট, তোমরা বুঝতে পারতেছো তো? অলরাইট, আচ্ছা এবার দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো, অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো। সেক্ষেত্রে অনাদায়ী পাওনা ধার্য করো আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো, দুই ক্ষেত্রেই অনাদায়ী পাওনা ডেবিট। অলরাইট, আর যখন ধার্য করবা তখন প্রাপ্য হিসাবকে ক্রেডিট করবা, আর যখন সঞ্চিতি মানে ধার্য করবা তখন হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করবা। এই দুইটা পাশাপাশি মনে রাখবা, ঠিক আছে? অনাদায়ী পাওনাও যা, অনাদায়ী দেনাও কিন্তু তাই, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, সমাপনী, এখানে লিখছে মানুষ পণ্য, এখানে হবে মজুদ পণ্য, সমাপনী মজুদ, সমাপনী মজুদ পণ্য ধার্য করো। এটা যাবে কি হবে, সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা চলো আমরা এবার হচ্ছে আমাদের অঙ্কে চলে যাই। এইটা হচ্ছে আমাদের অঙ্ক। এই কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে, একটু মনোযোগ দাও। দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে, খুব লেটেস্ট একটা কোশ্চেন। তো এই প্রশ্নটা ইনশাল্লাহ আমরা তোমাদের সমাধান করে দিব, ঠিক আছে? আচ্ছা এই কোশ্চেনে একটা তোমার হচ্ছে সমন্বয় একটু মিস ছিল, ঠিক আছে? সমন্বয়টা হচ্ছে হলো বেতন বকে 1000 টাকা, এটা হলো 3 নম্বর সমন্বয়, ঠিক আছে? দেখছো 2 এর পরে এখানে 4 চলে আসছে, এখানে 3 নম্বর সমন্বয়টা একটু লিখে দিই, ঠিক আছে? 3 নম্বর সমন্বয় কি দেখলাম জানো, বেতন বকে 1000 টাকা। তোমাদের টেস্ট পেপারে দেখবে এই সমন্বয়টা দেওয়া আছে। অলরাইট, আচ্ছা তো একটু খেয়াল করো, এখানে টোটাল 4টা সমন্বয় দেওয়া আছে, আর এই যে একটা সমন্বয় দেওয়া আছে এটাও কিন্তু একটা সমন্বয়, এই যে 7%। এই অঙ্কের ভিতরে যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে ওইটাও কিন্তু সমন্বয়, কেমন? আচ্ছা তো দেখো প্রশ্নের ক দাগে কি বলছে, ক দাগে বলছে হচ্ছে হলো বিনিয়োগের অনাদায়ী সুদের পরিমাণ নির্ণয় করো। বিনিয়োগের অনাদায়ী সুদ, তাইলে এই বিনিয়োগ করছে কত, 10,000 টাকা, এই বিনিয়োগের কত পার্সেন্ট সুদ, 7% সুদ। তাহলে চলো বিনিয়োগের অনাদায়ী সুদ নির্ণয় করি। অনাদায়ী মানে বকেয়া, ঠিক আছে? বিনিয়োগের অনাদায়ী সুদ। অঙ্কের ভিতর খেয়াল করো, বিনিয়োগ দেওয়া আছে কত, 10,000 টাকা, এর কত পার্সেন্ট সুদ, 7% সুদ। তাহলে বিনিয়োগ দেওয়া আছে 10,000 টাকা, এর কত পার্সেন্ট সুদ, 7% সুদ।
যে কোনো পার্সেন্টেজ করলে 1 বছরে বের হয়, মনে রাখবা যে কোনো পার্সেন্টেজ করে। তাহলে এই যে 10,000 টাকা এর যখন আমরা 7% করবো, এটা হচ্ছে হলো যে টাকাটাই বেরোবে এটা 1 বছরে বেরোবে। কিন্তু এই বিনিয়োগটা আমরা করছি কি 1/7/2023 তারিখে। তাহলে এই 7 থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যদি হিসাব করি 7, 8, 9, 10, 11, 12, 6 মাস আমি বিনিয়োগটা করছি, তাহলে সুদও নেব 6 মাসের। তাহলে এটার আমরা কি করতে হবে, গুণ 6 ভাগ কত 12। অলরাইট, আচ্ছা এবার আসো 10,000 তাহলে 7% করবো, 700 টাকা আসছে, এটার গুণ 6 ভাগ 12, তাহলে আসছে 350 টাকা। অলরাইট, এইটা হচ্ছে আমাদের 350 টাকা। হ্যাঁ, উত্তর মিলে গেছে, 350 টাকা। অলরাইট, এবার হচ্ছে খদাগে কি বলছে, প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও। দাখিলা মানে জাবেদা, দাখিলা মানে কি বলো, দাখিলা মানে হলো জাবেদা, তার মানে এখানে সমন্বয় জাবেদা দিতে বলছে। আর আমি তোমাদের বলছি এই অধ্যায় করতে গেলে সমন্বয় জাবেদা মাস্ট, এই অধ্যায় করতে গেলে সমন্বয় জাবেদা কি একদম মাস্ট, সমন্বয় জাবেদা লাগবেই। কেমন? তো চলো আমরা সমন্বয় জাবেদার ছক টেনে ফেলি। জাবেদা করতে গেলে জাবেদার ছক তো তোমরা জানোই। আচ্ছা, তো সমন্বয় জাবেদা করার যে নিয়মটা সেটা কিন্তু অলরেডি তোমরা জানো, ঠিক আছে? সমন্বয় জাবেদার নিয়মটা কিন্তু তোমরা অলরেডি একদম জানো যে সেটা কি, খরচের অগ্রিম সম্পদ, খরচের বকেয়া দায়, আয়ের অগ্রিম দায়, আয়ের বকেয়া সম্পদ, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা সমন্বয় জাবেদা গুলো দেওয়া শুরু করি। 4টা সমন্বয় জাবেদা, 1টা 2টা, এই হচ্ছে হলো 3টা, এলো 4টা, আর এই হলো একটা 5টা। টোটাল 5টি সমন্বয় জাবেদা দিতে হবে এই অঙ্কে, ঠিক আছে? 5টা। ভালো মতন খেয়াল করো। 1 নাম্বার কি বলছে, 1,500 টাকা অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে কি, উত্তীর্ণ মানে হচ্ছে খরচ হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া, খরচ হয়ে যাওয়া। মেয়াদ উত্তীর্ণ মানে খরচ হয়ে গেছে, 1,500 টাকা খরচ হয়ে গেছে। তাহলে খরচ হয়ে গেলে খরচের জাবেদা দিতে হবে। তাহলে কি খরচ হয়েছে, তাহলে আমরা জাবেদা কি লিখবো, বীমা খরচ হিসাব ডেবিট, আর অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। অঙ্কের ভিতর খেয়াল করো কত টাকা অগ্রিম মানে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, 1,500 টাকা। তাহলে আমরা এখানে লিখে দিব কত টাকা, আচ্ছা এটা হলো কয় নাম্বার, এটা হলো তোমার 1 নাম্বার, ঠিক আছে? আর সমন্বয় জাবেদার তারিখটা একটু দিয়ে দিবা তোমরা অবশ্যই। তারিখটা হচ্ছে এটা সমন্বয় জাবেদা আমরা বছরের শেষে প্রস্তুত করি। সো এখানে কিন্তু কোনো অঙ্কে তারিখ দেওয়া নাই, সো আমরা তারিখ দেওয়া নাই তাই আমরা কোনো তারিখ দিলাম না। বাট এখানে আমরা যে মাস বা যে সাল বলা থাকবে সেই মাসের সেই সালের শেষ তারিখটা আমরা মেনশন করে দিব, কেমন? আচ্ছা, তাহলে আমরা লিখবো এখানে কি, অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। প্রশ্নে যা লেখা আছে তাই লিখবা। দুই নাম্বার কি বলছে, এটা হলো 1 নাম্বার গেল। 2 নাম্বার কি বলছে, ধারে 2,500 টাকার সেবা প্রদান করা হয়েছে। ধারে সেবা দিছি, তাহলে কি, ধারে সেবা দিলে কি দেনাদারের সৃষ্টি হয়। তাহলে আমরা প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট।
কত টাকা ধারে সেবা দিয়েছি? 2500 টাকা। তিন নম্বর হচ্ছে এই পাশে বেতন বকেয়া রয়েছে কত টাকা? বেতন বকেয়া রয়েছে 1000 টাকা। তাহলে বেতন যদি 1000 টাকা বকেয়া থাকে, আমরা জানি খরচের বকেয়া কি দায়, দায় বাড়লে কি হবে? ক্রেডিট হবে। তাহলে বেতন খরচ হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বকেয়া বেতন ক্রেডিট কেন? কারণ দায় বাড়ছে, খরচের বকেয়া দায়। আচ্ছা, তো বেতন বকেয়া রয়েছে কত টাকা? 1000 টাকা। যেহেতু বকেয়া বেতন হিসাবভুক্ত এরপরে 4 নাম্বার কি বলছে? উপযোগ খরচ। উপযোগ খরচ মানে তো তোমরা জানো, গ্যাস পানি বিদ্যুৎ বিল এগুলোকে বলা হয় উপযোগ খরচ। গ্যাস পানি বিদ্যুৎ বিল এগুলো কি বলে? উপযোগ খরচ, ইউটিলিটিস এক্সপেন্স। যে কোনো প্রকার খরচ যদি বকেয়া থাকে, খরচের বকেয়া দায় কত টাকা? 3000 টাকা। তাহলে আমরা লিখবো উপযোগ খরচ হিসাব ডেবিট, খরচ তো বৃদ্ধি পাইলো তাই না, উপযোগ খরচ হিসাব ডেবিট, আর বকেয়া উপযোগ খরচ হিসাব ক্রেডিট। আচ্ছা, এটা হলো কত টাকা? 3000 টাকা। আচ্ছা, কি লিখবো? যেহেতু বকেয়া খরচ অলরাইট। আচ্ছা, লাস্ট একটা আছে, সেটা হচ্ছে কি যে এই যে বিনিয়োগের সুদ, এই বিনিয়োগের সুদটা হচ্ছে এটা যদি এরকম বিনিয়োগের সুদ দেওয়া থাকে, এটা ধরে নিতে হয় এটা হলো বকেয়া, কারণ সমন্বয় মানে হচ্ছে হয় বকেয়া নাইলে অগ্রিম, আর এই বিনিয়োগের সুদ তো আমরা এখনো দেই নাই। তাহলে বিনিয়োগের সুদ আমাদের জন্য একটা খরচ, খরচের বকেয়া কি? অবশ্যই চলতি দায়। তার মানে আমরা এই পাশে জায়গা নেই, পাশে লিখে দিচ্ছি। তাহলে সুদ, এটা হলো 5 নাম্বার, সুদ খরচ হিসাব ডেবিট, বকেয়া। আচ্ছা, এটা তো সুদ খরচ বকেয়া কেন? এটা তো আমরা পাবো, এটা তো আমাদের জন্য আয়, আয়ের বকেয়া তো সম্পদ। তাহলে সম্পদ অবশ্যই ডেবিট হবে। তাহলে লিখবো হচ্ছে প্রাপ্য সুদ হিসাব ডেবিট আর সুদ আয় হিসাব ক্রেডিট। অলরাইট, তোমরা এখানে বকেয়া সুদ হিসাব ডেবিট লিখলে হবে, আর সুদ আয় হিসাব ক্রেডিট একই কথা। কেমন? এই হচ্ছে আমাদের 5টা জাবেদা দিলাম। কেমন? ঠিক আছে। আর্থিক বিবরণী একটু পরেই যাচ্ছে, এরপরেই 8ম অধ্যায়, তারপর আর্থিক বিবরণী। কেমন? আচ্ছা, এবার আসি আমাদের মূল প্রশ্নের। গ দাগে বসে 10 কলাম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো আমরা 10 কলাম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করি। যে আমাদের কার্যপত্র অলওয়েজ 10 কলামই আসবে, ঠিক আছে? তবে 6 কলাম 8 কলাম আসলে কিভাবে করবা সেটাও বলে দিচ্ছি কার্যপত্র প্রস্তুত করতে বসে। তাহলে চলো আমরা 10 কলাম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করি।
আচ্ছা 10 কলাম যেহেতু বলছে তাহলে 5টা টানতে হবে ঘর, ঠিক আছে। এটা একটা বিবরণী ঘর। এবার এইখানে আসি 1 2 3 4 5। আচ্ছা একটু গাদাগাদি হয়ে গেল, এটার একটু এই পাশে নিয়ে আসি, এটার একটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা এইটার একটু এই পাশে নিয়ে আসতে হবে। অলরাইট, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা অবশ্যই লিখবো হচ্ছে হলো ক্রমিক নং, কেমন, বিবরণ, এখানে হিসাব শিরোনাম লিখলেও হয়, কেমন। আচ্ছা এখানে আরেকটু কাজ বাকি আছে, এই প্রত্যেকটাকে আমরা একটু 2টা করে ডিভাইডেড করব। রাইট। আচ্ছা এটা লিখবো রেওয়া মিল। প্রথমটা হচ্ছে আমরা জানি রেওয়া মিল, এটা লিখবো ডেবিট, এটা লিখবো হলো ক্রেডিট। এটা হলো সমন্বয় করণ, এটা লিখবো সমন্বিত রেওয়া মিল। আচ্ছা এটা হলো আয় বিবরণী, বা এখানে বিশদ আয় বিবরণী লিখলেও হয়। এখানে আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে। একটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট। এখানে অনেক উদ্ধৃত্ত পত্র লেখে, তা লিখলেও হবে, সমস্যা নেই, কেমন। আচ্ছা অলরাইট। আচ্ছা এটা হলো কার্যপত্র, কয় কলাম, 10 কলাম। আমরা গ দাগের উত্তর করতেছি, কেমন। আচ্ছা এখন প্রথম আমাদের কাজ হলো যেটা, সেটা হচ্ছে এর ভিতরে কয়টা হিসাব আছে রেওয়া মিলের ভিতরে, আগে এটা খুঁজতে হবে। 1 2 3 4 5 6, এখানে 6টা, তাহলে 6টা সারি টানবো, ঠিক আছে। আর এখানে সমন্বয় ছিল টোটাল কয়টা, 5টা, তাহলে 5 দুগুণে 10, 6 আর 10 হচ্ছে হলো তোমার হলো 16টা। আরো 2টা আমরা এক্সট্রা টানবো, 16 আর 2 হচ্ছে 18টা, তাহলে আমরা টোটাল 18টা টেনে রাখবো। যদি কম বেশি লাগতে পারে পরে, তাহলে 18টা আগে টানি, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11
12 13 14 15 আচ্ছা লাগলে পরে আরো টানবো আমরা নিচে ঠিক আছে আচ্ছা তো একটু খেয়াল করি তাহলে প্রথমে কি কি আছে দেখি অগ্রিম বীমা সেবায় বেতন খরচ লিখে ফেলি ঠিক আছে 1 নাম্বার অগ্রিম বীমা যে টাকা সেই টাকা আমরা লিখে অগ্রিম বীমা কত টাকা 5000 টাকা এটা আমরা ডেবিটে লিখে দিব 5000 টাকা ডেবিটে লেখা আছে জাস্ট ডেবিটে লিখে দিব এই যে 5000 টাকা ডেবিটে আছে এই ডেবিটে লিখে দেব তো সবই লিখে দিছে যে উদ্ধৃত দিছে দেখ ডেবিট ক্রেডিট লেখা নাই আমরা তো বুঝতেছি এটা ডেবিট দিকেই যাবে এরপর আছে সেবায় সেবায় আছে 60000 টাকা তাহলে লিখি সেবায় আয় হইলে আয় অবশ্যই ক্রেডিট দিকে থাকবে তাই আমরা বিশদায় বিবরণীতে রেওয়ামিলের ক্রেডিট সাইডেই লিখলাম ঠিক আছে এরপর আছে বেতন খরচ বেতন খরচ কত টাকা বেতন খরচ দেওয়া আছে 15000 টাকা খরচ অবশ্যই ডেবিট দিকে যায় আমরা সবাই জানি 7% বিনিয়োগ $10,000 টাকা উপযোগ খরচ 12,000 টাকা দেখে দেখে বসাই দেব খরচ অবশ্যই ডেবিট দিকে যাবে হাতে নগদ 18,000 টাকা এবার আমরা এই ডেবিট পাস এবং ক্রেডিট পাসটা একটু যোগ দেব ঠিক আছে যদি আমরা একটু দেখি এই 18 আর কত 78000 হয় ক্রেডিট সাইড আর ডেবিট সাইড যোগ দিয়ে 78000ই হবে কত 5000 প্লাস 15000 প্লাস 10000 প্লাস 12000 ভুল লিখছে মনে হয় এই কোশ্চেনটা একটু বের করো তো কার্যপত্র দিনাজপুর বোর্ড 24 জাস্ট এ মিনিট আচ্ছা হাতে নগদ আমি ভুলে ক্রেডিট দিকে লিখে ফেলছি আর আল্লাহ হাতে নগদ তো সম্পদ এটা তো ডেবিট দিকে আসবে হাতে নগদ 18,000 টাকা ছিল তাহলে ক্রেডিট সেটে যদি যোগ দেই তাহলে হয় কত 60,000 টাকা এবার ডেবিট সাইডটা একটু যোগ দেই আমরা ঠিক আছে ডেবিট সাইড যোগ দিয়ে দেখি 60,000 হয় কিনা ঠিক আছে 5,000 15,000 10,000 12,000 18,000 কত 60,000 জি দুই সাইড মিলে গেছে অলরাইট রেওয়ামিল ঠিক আছে আচ্ছা মোস্ট অফ দ্য টাইম রেওয়ামিল ডাইরেক্ট দেওয়া থাকে জাস্ট আমাদের দেখে দেখে বসাই দিতে হয় ঠিক আছে আচ্ছা হাতে নগদ চলতি সম্পদ ডেবিট দিকে আসবে আমি ভুলে এটা ক্রেডিট দিকে নিয়ে ফেলছিলাম সরি এবার হচ্ছে সমন্বয়করণ দেখো একটু আগে আমরা যে জাবেদাটা করছি দেখো একটু আগে যে জাবেদাটা করছি এই জাবেদাটা দেখে দেখে এবার এখানে বসাইতে হবে অলরাইট এই জাবেদাটা এখন দেখে দেখে বসাইতে হবে দেখো প্রথমে কি ছিল বীমা খরচ ডেবিট অগ্রিম বীমা ক্রেডিট ভালো মতন খেয়াল করো এখানে কি ছিল বীমা খরচ ডেবিট অগ্রিম বীমা ক্রেডিট তাহলে বীমা খরচ ডেবিট এখন আমরা অঙ্কের ভিতর খুঁজি বীমা খরচ কই আছে অঙ্কের ভিতরে বীমা খরচ আছে
অঙ্কের ভিতর বিমা খরচ নাই, ঠিক আছে? তাহলে আমরা বিমা খরচ নিচে লিখব। 6 এর পরে 7। বিমা খরচ কত টাকা? 1500 টাকা। আচ্ছা, এরপরে আমরা যদি একটু জাবেদার দিকে খেয়াল করি, খেয়াল করো, অগ্রিম বিমা ক্রেডিট। এখন আমরা যদি একটু অঙ্কের ভিতর দেখি, অগ্রিম বিমা আছে, এই যে অগ্রিম বিমা আছে, যদি থাকে তাহলে আর নিচে লেখা যাবে না, তাহলে অগ্রিম বিমা ক্রেডিট 1500 টাকা আমরা করে দিব। এরপরে আসো, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব অঙ্কের ভিতর আছে কিনা দেখি। অঙ্কের ভিতর প্রাপ্য হিসাব আছে? অঙ্কের ভিতর প্রাপ্য হিসাব নাই, এখানে নাই, না থাকলে নিচে লিখব। প্রাপ্য হিসাব কত টাকা? 2500 টাকা। প্রাপ্য হিসাব 2500 টাকা। এরপর আমরা যদি একটু খেয়াল করি, সেবা আয় হিসাব ক্রেডিট। কি ক্রেডিট? সেবা আয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, এখন আমরা একটু অঙ্কের ভিতর যদি দেখি সেবা আয় কই আছে। অলরাইট, অঙ্কের ভিতরে সেবা আয় নাই, যদি না থাকে, সরি আছে, এই তো সেবা আয় আছে, তাহলে সেবা আয় থাকলে আর নিচে লেখা যাবে না, তাহলে পাশে লিখে দিব 2500 টাকা। এরপরে আসি, আচ্ছা এই দুইটা হয়ে গেল, ওকে। এরপরে আসি বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। এখন অঙ্কের ভিতর দেখি বেতন খরচ আছে, এর ভিতরে দেখি বেতন খরচ আছে, তাহলে আর নিচে লেখা যাবে না। তাই বেতন খরচ কত টাকা? বেতন খরচ 1000 টাকা, তাহলে বেতন খরচ নিচে আর লিখবো না, এর পাশে লিখে দেবো বেতন খরচ ডেবিট 1000 টাকা। আর বকেয়া বেতন ক্রেডিট, যেহেতু এর ভিতরে বকেয়া বেতন নাই, সেহেতু বকেয়া বেতন না থাকলে নিচে লিখে দেবো বকেয়া বেতন কত টাকা? দায় 1000 টাকা। আচ্ছা, এরপরে কি আছে? উপযোগ খরচ ডেবিট, বকেয়া উপযোগ খরচ ক্রেডিট। কত টাকা? 3000 টাকা। উপযোগ খরচ ডেবিট, অঙ্কের ভিতরে উপযোগ খরচ কই? এই যে উপযোগ খরচ। এখন উপযোগ খরচ ডেবিটে কত টাকা? 3000 টাকা, তাহলে দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখবো 3000 টাকা ডেবিটে। আর বকেয়া উপযোগ খরচ ক্রেডিট, বকেয়া উপযোগ খরচ এখানে নাই, তাহলে নিচে লিখবো। তুমি সমন্বয় জাবেদা করতে পারলেই এই কার্যপত্র ইজিলি মিলাইতে পারবা, ঠিক আছে? একদম সোজা। কত টাকা? 3000 টাকা বকেয়া উপযোগ খরচ ক্রেডিট, 3000 টাকা। নেক্সট, এই পাশে কিন্তু আরেকটা রয়েছে, ঠিক আছে? এই যে একটা কিন্তু রয়েছে, প্রাপ্য সুদ হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্য সুদ আয় হিসাব আছে কিনা একটু অঙ্কের ভিতরে দেখি। প্রাপ্য সুদ আয় নাই, ঠিক আছে? আর সুদ আয়ও নাই, দুইটার একটাও নাই, তাহলে দুইটাই নিচে ইনক্লুড করতে হবে। এটা কত টাকা ছিল? এটা তো আমরা ক দাগে নির্ণয় করছিলাম, তাই না? এই যে ক দাগে নির্ণয় করছিলাম আমরা, 350 টাকা, ঠিক আছে? এটা হলো কত টাকা? 350 টাকা ডেবিট, 350 টাকা ক্রেডিট। অলরাইট, তাহলে আমরা 350 টাকা লিখে দেব। এবার এই ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ আমরা দুই পাশ যোগ দিয়ে দেখবো যে কত হয়, ঠিক আছে? 1500 প্লাস 2500 প্লাস 1000 প্লাস 3000 প্লাস 350, 8350 হয়। এবার ডেবিট পাশটা যোগ দিই, 350 প্লাস 2500 প্লাস 1500 প্লাস 3000 প্লাস 1000, 8350।
এই যে সমন্বিত রেওয়া মিল মিলে গেল। এবার মানে সমন্বয়করণ, এবার হচ্ছে সমন্বিত রেওয়া মিলের ঘর। তো সমন্বিত রেওয়া মিলের ঘরে আমরা কি করব, ডেবিট ডেবিট যোগ করব, ক্রেডিট ক্রেডিট যোগ করব, কিন্তু ডেবিট ক্রেডিট ক্রেডিট ডেবিট হইলে বিয়োগ করে দিব। কেমন? তাহলে আমরা একটু দেখি, এইটা আছে ডেবিটে, এটা আছে ক্রেডিটে, তাহলে 5000 আছে ডেবিটে, 1500 আছে ক্রেডিট। ডেবিট ক্রেডিট কি হবে? বিয়োগ হবে। 5000 থেকে 1500 গেলে থাকে 3500, এই 3500 আমরা ডেবিট দিকে লিখে দেব। কেন এই 3500 আমরা ডেবিট দিকে লিখলাম? কারণ এই দুইটার ভিতরে 5000 বড় ডেবিট দিকে আছে, তাই আমরা বিয়োগ ফলটাও ডেবিট দিকে লিখলাম। এরপরে দেখো সেবা আয় 60,000 টাকা ক্রেডিটে আছে আর 2500 ক্রেডিট আছে, তাহলে ক্রেডিট ক্রেডিট কি একই রকম যোগ হইলে যোগ হবে, ক্রেডিট ক্রেডিট যোগ হয়, তাহলে 60,000 আর 2500 কি হবে? যোগ করে ক্রেডিট দিকে যাবে 62,500 টাকা। এরপরে এটা আছে ডেবিটে, এটা আছে ডেবিট, ডেবিট ডেবিট যোগ 10,000, এটা সরাসরি বসে যাবে, কিছু নাই যোগ বিয়োগ করার। এটা আছে ডেবিটে, এটা আছে ডেবিট, ডেবিট ডেবিট যোগ কত হয়? 15,000 হয়। এটা 18,000 বসে যাবে। এটা 1,500 ডেবিটে বসে যাবে, 2,500 ডেবিটে বসে যাবে, 1,000 বসে যাবে, 3,000 বসে যাবে, 350 ডেবিটে বসে যাবে, 350 ক্রেডিটে বসে যাবে। এবার এই দুই পাশ আমাদের যোগ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা যোগ দেই, 65,500 প্লাস 1,000 প্লাস 3,000 প্লাস 350 যোগ করলে হয় 69,850। ডেবিট সাইড যোগ ক্রেডিট, হ্যাঁ ডেবিট সাইড যোগ দিয়ে 3,500, 2,500, 1,500, 18,000, 15,000, 10,000, 16,000, 3,500। $66,850 যোগ বিয়োগে নির্ঘাত কোথাও ভুল হয়েছে। ডেবিট ক্রেডিট বিয়োগ করলে হয় 3,500, ক্রেডিট ক্রেডিট 60,000 আর এই দেখো 60,000 আর 2,500 যোগ দিলে বলে 65,500 হয়, হবে হলো 62,500। ঠিক আছে, তাহলে 62,500 প্লাস 1,000 প্লাস 3,000 প্লাস 350 যোগ করলে হয় 66,850। ঠিক আছে, এবার মিলছে দুই সাইড। ঠিক আছে, এটা হচ্ছে হলো সমন্বিত রেওয়া মিল। অলরাইট, এবার হচ্ছে হলো আমাদের এই সমন্বিত রেওয়া মিলের টাকাটা হয় আয় বিবরণীতে আসবে, তা না হইলে আমাদের এই আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে হলো কখন আয় বিবরণীতে আসবে আর কখন আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। কেমন? আচ্ছা, অলরাইট, ক্রেডিট সাইডে 62,500 যদি না আসে তোর কান নাড়াই দেবো, দাঁড়া। 62,500 ও কি কয়? এমনি ঐচ্ছিক ধাপ করতেছি আর তোরা করছিস ঐচ্ছিক কথাবার্তা, বুঝছিস? 66,850 টাকা দেখ। আচ্ছা এবার আসেন, এই সমন্বিত রেওয়া মিল হয় আয় বিবরণীতে আসবে, তা না হলে আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। যদি আয় ব্যয়গুলো আসবে আয় বিবরণীতে আর সম্পদ দায় মালিকানা সত্ত্বে আসবে আর্থিক অবস্থার বিবরণীতে। এখন অঙ্কের ভিতর খেয়াল করেন, অগ্রিম বীমা খরচের অগ্রিম কি সম্পদ, তাহলে এই 3,500 অবশ্যই এটা ডেবিট দিকে আছে, এটা আর্থিক অবস্থার বিবরণী সম্পদ সাইডে চলে যাবে। এবার দেখেন সেবা আয় বলি দিছে আয়, তাইলে এই 62,500 টাকা আয় বিবরণীতে চলে যাবে, 62,500 টাকা। ও ক্রেডিট দিক আছে তাই বসাই দিলাম ক্রেডিট দিক। বেতন খরচ বলেই দিছে খরচ, তাহলে খরচ হইলে কোথায় আসবে? বিশদ আয় বিবরণীতে আসবে বা আয় বিবরণীতে আসবে। কত টাকা? 16,000 টাকা। এবার হচ্ছে 7% বিনিয়োগ, বিনিয়োগ কি একটা সম্পদ, সম্পদ অবশ্যই কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কত টাকা? 10,000 টাকা। উপযোগ খরচ, খরচ অবশ্যই কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে, তাহলে 15,000 টাকা ডেবিট দিকে যাবে।
আয় বিবরণীতে। হাতে নগদ একটা সম্পদ, সম্পদ অবশ্যই কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কত টাকা? 18,000 টাকা। এবার হচ্ছে বিমা খরচ, বলি দিছে খরচ, খরচ হইলে কোথায় আসবে? আয় বিবরণীতে আসবে। কত টাকা? 1,500 টাকা। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব 2,500 টাকা। প্রাপ্য হিসাব একটা সম্পদ, তাহলে সম্পদ অবশ্যই কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, 2,500 টাকা। বকেয়া বেতন, খরচের বকেয়া, চলতি দায়, দায় অবশ্যই কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কত টাকা? 1,000 টাকা। এরপর আছে হলো বকেয়া উপযোগ খরচ, এটাও খরচের বকেয়া, দায়, দায় অবশ্যই কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, 3,000। এই 3,000 ওইখানে নিয়ে নিলাম। এবার প্রাপ্য সুদ, প্রাপ্য সুদ আয়, প্রাপ্য মানে বকেয়া, তাহলে অগ্রিম বকেয়া এগুলো হচ্ছে হলো মানে প্রাপ্য সুদ আয়, এটা হচ্ছে আয়ের বকেয়া, চলতি সম্পদ। আয়ের বকেয়া কি? চলতি সম্পদ। প্রাপ্য সুদ আয় এটা আমাদের জন্য চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদ অবশ্যই কোথায় যাবে? 3,500 টাকা। সম্পদ অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। সুদ আয় হিসাব, এটাই বলছে আয়, তাহলে আয় কোথায় আসবে? অবশ্যই আয় বিবরণীতে আসবে। এবার এই ব্যালেন্সিং টানা নিয়ে তোমাদের অনেক সময় অনেক প্রবলেম হয়, ঠিক আছে? ওকে, ব্যালেন্সিং নিয়ে তোমাদের অনেক সময় প্রবলেম হয়, তো এই ব্যালেন্সিংটা আমি তোমাদের শিখাই দিচ্ছি। দেখো কেমনে ব্যালেন্সিং করবা। দেখো আগে ক্রেডিট সাইড যোগ দিবারে বিশদ আয় বিবরণী। ক্রেডিট সাইড যোগ দিলে হয় কি? তোমার এখানে আছে হলো 62,500 আর 350, 62,500 প্লাস 350 যোগ দিলে হচ্ছে 62,850, 62,850। এবার ডেবিট সাইড যোগ দাও, 1,500 প্লাস 15,000 প্লাস 16,000 যোগ দিলে 32,500। কত? 32,500। এবার এই দুইটার ভিতর বড় কোনটা? 62,800 বড় না? তাহলে আয় বেশি হয়েছে, তাহলে আয়টা আমরা কি করব? এক ঘর ফাঁকা রেখে দুই সাইডে নিচে বসাই দেবো। একটু খেয়াল করো, দেখো তাহলে এখানে লিখে দেবো 62,500, এখানেও লিখে দেবো, সরি 62,500 কেন, 62,850, এখানেও লিখে দেবো 62,850 এবং জেড টেনে দেবো, কারণ রেওয়া মিলে ডেবিট ক্রেডিট তো সমান করতে হয়। এবার এই 62,050 থেকে এই 32,500 বিয়োগ করবো। 62,050, 62,850 বিয়োগ 32,500 বিয়োগ করলে হয় 30,550, 30,350, 30,350। তাহলে এই 30,350 এটা আমাদের কোন দিকে আসছে? ডেবিট দিকে আসছে। তাহলে এটা যদি ডেবিট দিকে আসে, এটা কান ধরে আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট সাইডে দিয়ে দেবো, 30,350। অলরাইট, এবার আমরা কি করব? এই দুই সাইড যোগ দিব, দেখবো আমাদের মিলে গেছে। মিলে গেলে অঙ্ক হয়েছে, না মিললে বুঝতে হবে সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা যোগ করি, 30,350 প্লাস 3,000 প্লাস 1,000 যোগ করলে হয় 34,350। 34,350 জেড টেনে দেবো, ঠিক আছে? এবার ডেবিট সাইড যোগ দিই, ঠিক আছে? 3,500 প্লাস 10,000 প্লাস 18,000 প্লাস 2,500 প্লাস 350, 34,350। দুই সাইড মিলে গেছে। এই বুঝছিস, আমি পারি পারি। 34,350, ঠিক আছে? স্মার্ট বয় ক্লাস নিচ্ছে, খুলনার স্মার্ট বয়, ঠিক আছে? ব্লুটুথ বয়, গায়ে লাগাইলে না তোরা, তাই না? এবার এমসিকিউ সলভ করব। খেয়াল করেন সবাই, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ এই ক্লাস। অলরাইট, আসেন দেখেন কি বলছে। 1 নাম্বার, আর্থিক বিবরণী প্রস্তুতের রোড ম্যাপ। রোড ম্যাপ, রাস্তায় বের হলে ম্যাপ নিয়ে বের হয় না? দেখেন কি পরিমাণ বোর্ডে আসছে। কোনটিকে বলা হয়? অবশ্যই কার্যপত্রকে বলা হয়, এটা মুখস্থ রাখেন। রোড ম্যাপ বলা হয় কাকে? কার্যপত্রকে। অলরাইট, আচ্ছা এরপরেরটা আসেন। বহুল ব্যবহৃত কার্যপত্রের কয়টি কলামে প্রস্তুত করা হয়? অবশ্যই 10টি কলামে। আমরা জানি এটা 4 ভাবে করা হয়, 6 কলাম, 8 কলাম, 10 কলাম, 12 কলাম। এর মধ্যে 10 কলামটা হচ্ছে বহুল ব্যবহৃত। বহুল ব্যবহৃত, সব থেকে বেশি ব্যবহার করা হয় 10 কলাম।
আর আপনারা এই জিনিসটা মনে রাখবেন, অঙ্কে যদি 10 কলাম বলে তখন তো এই কয়টা টানবেন, যদি 6 কলাম বলে, কয় কলাম বলে, 6 কলাম, ভালো মতন খেয়াল, যদি 6 কলাম বলে তাহলে লাস্টের 2টা বাদ, এই প্রথম 3টা করবেন, রেওয়ামিল, সমন্বিত ক্রয়, সমন্বিত রেওয়ামিল। যদি 6 কলাম বলে এই 3টা ভালো মতন লিখে রাখেন, 6 কলাম বললে এই 3টা, 6 কলাম বললে এই 3টা, রেওয়ামিল, সমন্বয়করণ, সমন্বিত রেওয়ামিল। আর যদি 8 কলাম বলে তাইলে এই 2টাও করবেন, এটাও করবেন, এটাও করবেন, এটাও করবেন, এটাও করবেন, খালি মাঝখানের এই সমন্বিত রেওয়ামিলটা বাদ যাবে, এইটা বাদ যাবে। অলরাইট, এইটা বাদ যাবে। ক্লিয়ার? আর যদি 12 কলাম বলে, যদি আসবে না 12 কলাম, তাহলে এক্সট্রা আরেকটা বাড়াইতে হয়, ওটার নাম হলো সংরক্ষিত আয় বিবরণী। ঠিক আছে? অলরাইট, এই চোখে দেখতেছি না তারা। তাহলে এইটা হচ্ছে হলো কলাম। তো এর ভিতর সব থেকে জনপ্রিয় হচ্ছে এই 10 কলাম। কেমন? আচ্ছা, 10 কলাম, সঠিক উত্তর 10 কলাম, খ। এরপরে আসি, অনুপার্জিত আয়ের সাথে আয়ের সম্পর্ক। দেখেন এখানে 2টা জিনিস বলছে, অনুপার্জিত আয়ের সাথে আয়ের সম্পর্ক, বরিশাল বোর্ড 2019 সালে। অনুপার্জিত আয় ভার্সেস আয়, হ্যাঁ, অলরাইট। অনুপার্জিত আয়ের আরেকটা নাম হলো অগ্রিম আয়, আনআর্নড রেভিনিউ। আমি বারবার বলতেছি অগ্রিম আয় বা রাজস্ব। ঠিক আছে? এই দুটোর ভিতরে সম্পর্ক কি? 100% বিপরীতমুখী। কোথায়? এটা কি? এটা একটা দায়, এটা একটা কি? দায়। রাইট? আর আয় মানে এটা তো জানেন, আয় মানে হচ্ছে আয়। তাহলে আয়ের সঙ্গে দায়ের সম্পর্ক কি? বিপরীতমুখী। সঠিক উত্তর গ। এরপর আসি, এবার একটা ম্যাথ দিছে ছোট্ট, আমরা দেখি ম্যাথটা সলভ করি। জনাব মামুনের, এই কোশ্চেনটা আসছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে, ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই খেয়াল করেন। জনাব মামুনের 2022 সালের বিজ্ঞাপন খরচ ছিল 30,000 টাকা। এই যে বিজ্ঞাপন খরচ ছিল কত টাকা? 30,000 টাকা। ভালো মতন খেয়াল করেন। তিনি 20,000 টাকার পণ্য, কয় হাজার টাকার পণ্য? 20,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করছে। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ করে বিজ্ঞাপনের উদ্দেশ্যে। তাহলে দেখেন এখানে বুঝেন, তাহলে তার বিজ্ঞাপন খরচ ছিল কত টাকা? 30,000 টাকা। এটা হলো তার বিজ্ঞাপন বাবদ খরচ। সে বিনামূল্যে পণ্য বিতরণ করছে আরো কত হাজার টাকা? 20,000 টাকা। তাহলে 30 আর 20 কত? 50,000 টাকা সে বিজ্ঞাপন বাবদ টোটাল খরচ করছে। ক্লিয়ার? বিজ্ঞাপন বাবদ 50,000 টাকা খরচ করছে। এবার কি বলছে? যা হিসাবভুক্ত হয় না। ভালো কথা, হিসাবভুক্ত হয় না, এই যে আমরা হিসাবভুক্ত করে দিলাম দুইটা, 30,000 20,000 হিসাবভুক্ত করে টোটাল 50,000। অলরাইট, মোট বিজ্ঞাপন খরচ, মোট বিজ্ঞাপন খরচ কত? এই যে 50,000 টাকা। তাহলে মোট বিজ্ঞাপন খরচের 4-এর 3 অংশ, কত অংশ? 4-এর 3 অংশ বিলম্বিত করা হলে, কি করা হলে? বিলম্বিত করা হলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? তাহলে এখানে কি বলছে? মোট বিজ্ঞাপন খরচ আছে কত টাকা? 50,000 টাকা। বুঝছেন? এই 50,000 টাকার কত? 4-এর 3 অংশ, কত? 4-এর 3 অংশ কি করতে বলছে? বিলম্বিত করতে বলছে। তাহলে এই 4-এর 3 অংশ করলে যেটা বেরোবে ওইটা হলো বিলম্বিত। তাহলে 50,000 সাইড দিয়ে ভাগ দেন, 3 দিয়ে গুণ দেন। 50,000 ভাগ 4 গুণ 3 করলে কত হয়? 37,500 টাকা। এই 37,500 টাকা যেটা, এইটাই হলো বিলম্বিত। আগে বুঝতে হবে কিন্তু এইটাই কি? বিলম্বিত। এইটাই হলো বিলম্বিত। তাহলে এখানে বলছে 4-এর 3 অংশ বিলম্বিত করতে, এখানে কিন্তু অবলোপন বলে না, কি বলছে? 4-এর 3 অংশ বিলম্বিত করা হইলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? বিলম্বিত বিজ্ঞাপন কি একটা ভুয়া সম্পত্তি? ভুয়া সম্পত্তি বা কাল্পনিক সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি বা ফিকটিশিয়াস অ্যাসেট বা অসমন্বয়কৃত ব্যয়। তো এই বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত কত? 37,500 টাকা। তার মানে সঠিক উত্তর কত? 37,500 টাকা, ঘ। আর যদি এখানে বলতো বিজ্ঞাপন খরচের পরিমাণ নির্ণয় করো, তখন আমরা কি করতাম? এই 50,000 থেকে 37,500 বিয়োগ দিয়ে যেটা উত্তর হইতো সেটা উত্তর। ঠিক আছে? ঘ, ঠিক আছে, 37,500। পরের কোশ্চেনে চলে যাই। মুনাফা জাতীয় আয় কোনটি? মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় মানে কি? যে আয়গুলো নিয়মিত সংগঠিত হয়, নিয়মিত মানে প্রতিদিন হয়। ঠিক আছে? হ্যাঁ, যেমন বিক্রয়, বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, হ্যাঁ, উপভাড়া প্রাপ্তি, এগুলো সবই হচ্ছে হলো মুনাফা জাতীয় আয়। এখন মুনাফা জাতীয় আয় আরেকটা হলো মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন যেগুলো অনিয়মিত, আর মুনাফা জাতীয় কি? যেগুলো নিয়মিত। তাহলে মাল বিক্রয় করলে আমাদের নিয়মিত আয় হয়। আমরা যদি পণ্য বিক্রি করি তাহলে নিয়মিত কি হয়? আয় হয়। যশোর বোর্ড 23, কুমিল্লা বোর্ড 16 সালের কোশ্চেন, কুমিল্লা বোর্ডের কোশ্চেন। ওরে বাপরে বাপ। এবার আসি, আচ্ছা শেষ। এবার হচ্ছে আমরা করব অষ্টম অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, অষ্টম অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে হলো দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ। মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। কেমন? আচ্ছা, এই অধ্যায় থেকে আপনারা প্রশ্ন পাবেন হচ্ছে হলো গ্যারান্টেড 2টি,
এটা হলো 1000% শিওর থাকেন এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 2টা। যারা এই অধ্যায় পারেন তারা অ্যাডমিশনেও ভালো পারবেন, কারণ অ্যাডমিশনে যতগুলো ঝামেলার অধ্যায় আছে, মানে আপনাদের কাছে ঝামেলার, আমাদের কাছে না, আপনাদের কাছে যাদের ঝামেলার মনে হয় তার ভিতর একটা অধ্যায় হচ্ছে হলো এইটা। সেটা হচ্ছে হলো কি, দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি হিসাব রক্ষণ। এবং আপনাদের এইচএসসি পরীক্ষা, এই যে 10 তারিখে যে পরীক্ষা, এখানেও এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন পাবেন। চলেন আমরা এই অধ্যায়ের বেসিক থেকে শুরু করি। তো প্রথমে আগে এই অধ্যায়ের আমরা কোশ্চেন সম্পর্কে একটু ধারণা নেই, কোনগুলো আসবে। এখানে যা লিখছি এটা 1000% শিওর থাকেন, এর বাইরে আর কিছু শেখা লাগবে না। কদাগের জন্য এইগুলা। অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো, এটা আসবে। মেশিনের ক্রয় মূল্য নির্ণয় করো, নাইলে এটা আসবে। তা নাহলে আসবে অবচয় হার। কি আসবে বলেন? অবচয় হার নির্ণয় করো, ওই যে কোমর আসমান যে পদ্ধতি অবচয় হার নির্ণয় করা। তারপর হচ্ছে আপনার কি বলে সরলরৈখিক পদ্ধতি অবচয় হার নির্ণয় করা, এগুলো আর কি। বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করা, আমরা এগুলো সবই জানি। বিক্রয়জনিত লাভ বা ক্ষতির সূত্র কি? মানে ক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য, তাহলেই তো আমাদের কি বের হয়ে যাচ্ছে, সরি, বিক্রয় মূল্য মাইনাস আপনার হচ্ছে হলো পুস্তক মূল্য, বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য, তাহলে আমাদের লাভ বা ক্ষতি বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আসি খদাগে কি আসবে। খদাগের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই অধ্যায়ের জাবেদা। ঠিক আছে, ইউজুয়ালি 2 বছরের জাবেদা দেয়, কোনো কোনো ক্ষেত্রে 3 বছরও দিয়ে দেয়। আর এই অধ্যায়ের গদাগে আসবে হলো খতিয়ান। খতিয়ান 3টা খতিয়ানের বাইরে কখনোই আসবে না। 1 নাম্বার হচ্ছে হলো কি মেশিন হিসাব, এটা আসবে 1 নাম্বারে। তা নাহলে আসবে অবচয় হিসাব। আর মনে রাখবেন অবচয় হিসাবে উত্তর সবসময় 0 হয়। আর অবচয় সঞ্চিতি মানে ওই আপনারা যেটা পুঞ্জীভূত অবচয় বলেন, পুঞ্জীভূত অবচয়, ওইটাই হলো অবচয় সঞ্চিত। অলরাইট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর কি। কেমন? আচ্ছা ঠিক আছে, এটা হলো আমাদের কোশ্চেন প্যাটার্ন, এটা একটু মাথায় রাখবেন। আর এবার আসেন এই অধ্যায়ের মেইন টপিক হচ্ছে হলো বাবা জাবেদা। ঠিক আছে, এই যে জাবেদা, এদের মেইন টপিক হলো জাবেদা। তো 3টা মৌলিক জাবেদা আছে, এই মৌলিক জাবেদা 3টা শিখলেই হয়ে যাবে, আপনার বেশি শেখার দরকার নেই, আপাতত এই 3টাই শেখেন। ঠিক আছে, এই যে 1 নাম্বার জানুয়ারি 1, ধরেন আপনি একটা মেশিন কিনলেন বা একটা যন্ত্রপাতি কিনলেন, একই কথা, তাহলে কি লিখবেন? মেশিন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবটা লেখাই ভালো, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, কারণ বড় বড় লেনদেন আসলে নগদে করা যায় না। তাহলে মেশিন ক্রয় করলে কি হবে? মেশিন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। অলরাইট, এটা হলো 1 নাম্বার জাবেদা। 2 নাম্বার জাবেদা কি? যে মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখ দিয়ে দিবেন। আচ্ছা, এটা ভুল লিখছে, এটা সে মাসের শেষ তারিখ হবে না, এটা হবে ডিসেম্বর 31। কি হবে? ডিসেম্বর 31। ঠিক আছে, আচ্ছা ডিসেম্বর 31-এ অবচয়ের জাবেদা দিব। আর আমরা যদি অবচয়ের জাবেদা একটাই, সেটা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অলরাইট, এটা হলো 2 নাম্বার জাবেদা। এটা হলো 1 নাম্বার জাবেদা, এটা হলো 2 নাম্বার জাবেদা। অলরাইট, এবার আসি 3 নাম্বার জাবেদা। 3 নাম্বার জাবেদা এটা হবে হচ্ছে হলো ডিসেম্বর 31। ঠিক আছে, আচ্ছা ডিসেম্বর 31-এ এই অবচয় হিসাবটা আমরা বন্ধ করব। তো বন্ধ করি কিভাবে? আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ডেবিট, যে কোনো একটা, হয় আয় বিবরণী লিখবেন না আয় সারাংশ লিখবেন। আয় বিবরণী হিসাব ডেবিট আর অবচয় হিসাবটাকে আপনি ক্রেডিট করে দিবেন। এই 3টা মৌলিক জাবেদা আপনি মাথায় রাখবেন। প্রথম হলো স্থায়ী সম্পত্তি ক্রয়ের জাবেদা, যে স্থায়ী সম্পত্তিটা ক্রয় করবেন সেই স্থায়ী সম্পত্তিটা ক্রয়ের জাবেদা দিবেন। ধরেন মেশিন কিনলে মেশিন হিসাব ডেবিট, যন্ত্রপাতি কিনলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর 2 নাম্বার হচ্ছে অবচয়ের জাবেদা। অবচয়ের জাবেদা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 3 নাম্বার জাবেদা কি? অবচয় হিসাব বন্ধের জাবেদা। অবচয় হিসাব বন্ধের জাবেদা কি? আয় বিবরণ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এই 3টা জাবেদা আপনি মুখস্থ রাখবেন। কেমন? আর কখন ব্যাংকের মাধ্যমে কেনা হয় আর কখন নগদে কেনা হয় জানাবেন। আচ্ছা দেখেন, এটা বেসিক্যালি উল্লেখ থাকে না, আপনি নগদান হিসাব লিখলেও হবে। ঠিক আছে, এটা নগদান হিসাব লিখলেও হবে। অলরাইট, এটা নগদান হিসাব লিখলেও হবে। আচ্ছা চন্দন, একটু দেখো তো সাউন্ডে কি হচ্ছে। এটা নগদান হিসাব লিখলেও হবে। কেমন? মুখ নাকি আগে চলে যাচ্ছে কথায়? নগদান হিসাব লিখলেও হবে, ব্যাংক হিসাব লিখলেও হবে, তবে ব্যাংক হিসাব লেখাটা ভালো। আর প্রশ্নে যদি কখনো এরকম বলে দেয় যে আমদানি করা হলো বা হচ্ছে ব্যাংকের চেকের মাধ্যমে ক্রয় করা হলো, সেক্ষেত্রে তো ব্যাংক হিসাব লিখতে হবে। অলরাইট, আগে পিছিয়ে চলে যাচ্ছে। আচ্ছা 1 মিনিট, মেলা হয়ে যাচ্ছে আগে পিছিয়ে। এবার দেখুন তো সাউন্ড ঠিক আছে কিনা। এবার দেখো তো ঠিক আছে কিনা।
সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখো। আচ্ছা আমি শুরু করে দিই, কেমন? আমরা শুরু করে দিই, কেমন? আচ্ছা দেখো, আমার একটু জানাও, কেমন? আচ্ছা এই তিনটা হলো মৌলিক জাবেদা, এই তিনটা তো অবশ্যই অলওয়েজ দিতে হবে, কেমন? আর এছাড়া অনেক সময় যদি মেশিন লাভে বিক্রি করে দেই, ধরেন আমরা একটা মেশিন কিনছিলাম, এটা যদি লাভে বিক্রি করে দিই, তখন জাবেদা কি দিব? নগদান হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ডেবিট, মেশিন বিক্রয়জনিত লাভ হিসাব ক্রেডিট, মেশিন হিসাব ক্রেডিট, কেমন? আর এই লাভ বা ক্ষতি এটা বের করে নিতে হবে আলাদা। হ্যাঁ এটাও হবে কিন্তু ডিসেম্বর 31, অলরাইট, এটাও হবে ডিসেম্বর 31। ঠিক আছে এবার? দেখি না কিরকম। ঠিক আছে এবার? হ্যালো হ্যালো, দেখো তো এবার ঠিক আছে কিনা। এবার কি সাউন্ড ঠিক আছে? সবাই একটু দেখবেন। এবার সাউন্ড ঠিক আছে কিনা সবাই একটু দেখবেন, আমাকে একটু জানাবেন। ঠিক আছে, এবার সাউন্ড ঠিক আছে কিনা সবাই একটু দেখবেন এবং জানাবেন আমাকে। কলমটা দিও তো, মার্কার দিও তো। সাউন্ড ঠিক আছে কিনা সবাই একটু জানাবেন। সাউন্ড ঠিক নাই তো। আচ্ছা আমি লাইভটা কেটে দিয়ে আবার আসতেছি, কেমন? কোনো মানে আছে?